মানবতা বিরোধী অপরাধের মামলায় হাসিনা কামালের মৃত্যুদণ্ড, রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনের 5 বছরের সাজা। হাসিনার রায় ঘিরে দেশজুড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন শাটডাউন কর্মসূচি ব্যর্থ, জামায়াত এনসিপির দখলে ছিল রাজপথ। হাসিনার ফাঁসির রায় ঘোষণার দিনে আবারও উত্তপ্ত ধানমন্ডি 32, দিনভর বিক্ষিপ্ত সংঘর্ষে আহত বেশ কজন ছাত্র জনতা। ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয়ে আত্মবিশ্বাসে টইটুম্বুর বাংলাদেশ দল, আরও আন্তর্জাতিক ম্যাচ খেলার পরামর্শ সাবেক ফুটবলারদের। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বাংলা এডিশনের সাপ্তাহিক আয়োজন এই সপ্তাহের বাংলাদেশে। সপ্তাহের গুরুত্বপূর্ণ সংবাদগুলো নিয়ে আমাদের প্রতি সপ্তাহের আয়োজন এই সপ্তাহের বাংলাদেশ। আর পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকছি আমি এইচ.এ. মাতাউল্লাহ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। জুলাই গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধ সংগঠনের দায়ে দোষী সাব্যস্ত করে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। হাসিনা সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালেরও একই সাজা হয়েছে। এছাড়া রাজসাক্ষী সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুনকে দেয়া হয়েছে 5 বছরের কারাদণ্ড। সোমবার এই রায় ঘিরে কোনো অস্থিরতা ছিল না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা, বরং বাঁধভাঙা উল্লাসে ফেটে পড়ে দেশের মানুষ। বিস্তারিত জানব রিপোর্টে। জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে ঘিরে দেশে কোনো অস্থিরতা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। কোনো রকমের অস্থিরতা সৃষ্টি হয় নাই এবং বিজয় দিবসেও কোনো রকমের অস্থিরতার কোনো সম্ভাবনা নাই। বুধবার সকালে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মহান বিজয় দিবস 2025 যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে জাতীয় কর্মসূচি বাস্তবায়ন ও সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। কর্মসূচিও কোনো ধরনের পরিবর্তন নেই, সব কর্মসূচি যেভাবে একইভাবে। এর আগে সোমবার জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী পুনর্গঠিত ট্রাইব্যুনালে হাসিনার বিরুদ্ধে প্রথম মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ঘোষণা করা হয়। সেদিন সকাল 9টার দিকে আদালতে হাজির করা হয় আসামি থেকে রাজসাক্ষী বনে যাওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে। রায় ঘিরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চত্বর ও আশপাশের এলাকায় নেওয়া হয়েছিল নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। সরাসরি রায় শুনতে উপস্থিত ছিলেন আহত জুলাই যোদ্ধা, শহীদ পরিবারের সদস্য এবং দেশি বিদেশি গণমাধ্যম কর্মীরা। বেলা 12:30টার পর জনাকীর্ণ আদালতে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি মামুনের বিরুদ্ধে রায় পড়া শুরু করেন ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার। 6 ভাগে বিভক্ত 453 পৃষ্ঠার রায়টি পড়ার আগে বিচারপতি বিচার সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। The authorities in question are unprecedented. শুরুতেই আদালত তুলে ধরেন জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত নৃশংসতা ও মানবতাবিরোধী অপরাধের চিত্র। 5টি অভিযোগের মধ্যে 3টিতে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড প্রদান করেন ট্রাইব্যুনাল। আদালত এই 5টি চার্জকে 2টি চার্জে রূপান্তর করেছেন এবং প্রত্যেক চার্জের মধ্যে 3টি করে কাউন্ট দিয়ে 6টি কাউন্ট তৈরি করে আলাদাভাবে আজকে বিচারের রায় ঘোষণা করেছেন। উস্কানিমূলক বক্তব্য দিয়ে পরিকল্পিতভাবে হত্যার নির্দেশনা, প্রাণঘাতী অস্ত্র ব্যবহার এবং চানখারপুল আশুলিয়ায় গণহত্যার ঘটনায় শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত। গণহত্যার উস্কানিদাতা হিসেবে দেয়া হয় আমৃত্যু কারাদণ্ড। প্রথম চার্জে আসামি শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। এদিকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে মানবতাবিরোধী 2 অপরাধে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। আসাদুজ্জামান খান কামালকে 2টো কাউন্টেই দোষী সাব্যস্ত করে তাকে মৃত্যুদণ্ড প্রদান করেছেন। আর রাজসাক্ষী হয়ে যাওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে 5 বছরের কারাদণ্ডের আদেশ দেয়া হয়। আদালতকে সত্য উদ্ঘাটনে সাহায্য করেছেন, সেই জন্য তার ব্যাপারে আদালত
লিনিয়েন্ট ভিউ নিয়ে তাকে 5 বছরের কারাদণ্ড দিয়েছেন, যদিও তাকে সকল কাউন্টেই দোষী সাব্যস্ত করা হয়েছে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এই রায়ে সন্তুষ্টির কথা জানিয়েছেন প্রসিকিউশন। তার বিচারের মাধ্যমে তাকে যে দণ্ড দেয়া হয়েছে, আমরা বিশ্বাস করি এই দণ্ড প্রদানের মাধ্যমে ইতিহাসের একটি অধ্যায়ের মীমাংসা হয়েছে। অ্যাটর্নি জেনারেল বলেন, রায় কার্যকর না হলে শহীদের রক্তের সঙ্গে বেইমানি করা হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজকে একটি উল্লেখযোগ্য মামলার, গুরুত্বপূর্ণ মামলার রায় ঘোষণা করেছেন। তবে শেখ হাসিনার আইনজীবীর অভিযোগ, ন্যায় বিচার পাননি তার আসামিরা। মাননীয় ট্রাইব্যুনালের কাছে মনে হয়েছে আমার যুক্তির চাইতে ওনাদের যুক্তি আরও বেশি স্ট্রং, সেটা মনে করে তারা সেইভাবে রায় দিয়েছে। এছাড়া হাসিনা ও কামালের সম্পদ জব্দ করে গণ অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বন্টনের নির্দেশও দিয়েছেন আদালত। রায়ের পর্যবেক্ষণে আদালতে স্পষ্ট জানায়, এই রায়ে দল হিসেবে আওয়ামী লীগের বিচার করা হয়নি। যত সম্পদ বাংলাদেশে আছে সকল সম্পদকে বাজেয়াপ্ত করে রাষ্ট্রের অনুকূলে ন্যস্ত করা হবে এবং সেখান থেকে রাষ্ট্র সকল শহীদ পরিবারকে যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করবেন। আগামী 30 দিনের মধ্যে আসামিরা আপিল করতে পারবেন, তবে গ্রেপ্তার বা আত্মসমর্পণ ছাড়া আপিলের কোনো সুযোগ নেই উল্লেখ করা হয় রায়ে। সুপ্রিম কোর্টের কাছে তার সাজার বিরুদ্ধে আপিল দায়ের করতে পারবেন। যদি আত্মসমর্পণ না করেন তাহলে তার রাইট অব অ্যাপিল থাকবে না। হাসিনার ফাঁসির রায় ঘোষণার পরই উল্লাসে ফেটে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা। স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ। ছাত্র জনতা খুশিতে মিষ্টি বিতরণ করে এবং সেখান থেকে বের হয় আনন্দ মিছিল। এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার প্রথম রায়ের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হয় টিএসসির বড় পর্দায়। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের উদ্যোগে পায়রা চত্বরে স্থাপন করা হয় বড় এই স্ক্রিন। সকাল থেকেই সেখানে শিক্ষার্থী ও সাধারণ মানুষ রায় প্রক্রিয়া দেখার অপেক্ষায় জড়ো হন। রায় ঘোষণার পর ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় নানা শ্রেণী পেশার মানুষ উল্লাস ও মিষ্টি বিতরণ করেন। হাসিনাকে দেশে ফিরিয়ে এনে এবার দ্রুত এই রায়ের বাস্তবায়ন চান তারা। ৩রা আগস্ট এ মামলায় সূচনা বক্তব্য উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এর মধ্য দিয়ে এ মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়। সূচনা বক্তব্যের পর এই মামলায় প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন জুলাই গণ অভ্যুত্থানে গুরুতর আহত হওয়া খোকন চন্দ্র বর্মন। এ মামলায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ মোট ৫৪ জন সাক্ষী জবানবন্দি দেন। সাক্ষ্য গ্রহণ শেষ হয় গত ৮ অক্টোবর। এরপর ১২ই অক্টোবর শুরু হয় যুক্তিতর্ক, শেষ হয় ২৩ অক্টোবর। সবশেষ ১৩ নভেম্বর। ট্রাইব্যুনাল জানান ১৭ নভেম্বর সোমবার এ মামলার রায় ঘোষণা করা হবে। মিস কেস থেকে মামলার রায় ঘোষণা পর্যন্ত সময় লেগেছে ৩৯৭ দিন। ডেস্ক রিপোর্ট, বাংলা এডিশন। ফ্যাসিস্ট শেখ হাসিনার রায়কে ঘিরে আওয়ামী লীগের পলাতক শীর্ষ নেতাদের ঘোষিত লকডাউন শাটডাউন কর্মসূচি একেবারে ব্যর্থ হয়েছে। বরং বিভিন্ন জেলায় রাজপথে সক্রিয় ছিলেন জামায়াত, বিএনপি, এনসিপি সহ ছাত্র জনতা। কোথাও কোথাও অগ্নিসংযোগ ও ককটেল হামলার চেষ্টা করলেও তা প্রতিহত করেছে স্থানীয় জনতা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিস্তারিত রিপোর্টে। ভুল নেতৃত্বে হঠকারী সিদ্ধান্তের কারণেই ধ্বংসস্তূপে থাকা আওয়ামী লীগ আরও গভীর সংকটে নিমজ্জিত হচ্ছে। ১৩ নভেম্বর ঢাকা লকডাউন এবং পরে দেশজুড়ে শাটডাউন ঘোষণাকে কেন্দ্র করে বিদেশে পলাতক শীর্ষ নেতাদের নির্দেশে এক শ্রেণীর বিপদগামী নেতাকর্মী যেভাবে চোরাগোপ্তা হামলা ও অগ্নিসন্ত্রাসের পথ বেছে নিয়েছে, তাতে দলটির ভবিষ্যতে টিকে থাকা আরও অনিশ্চিত হয়ে পড়ছে।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সামাজিক মাধ্যমে ঘোষিত লকডাউনকে কেন্দ্র করে জেলা শহরগুলোতে ভারী যানবাহন ও দূরপাল্লার বাস অন্যান্য দিনের তুলনায় কম চলাচল করেছে। সাধারণ মানুষের মনেও এ নিয়ে ছিল মিশ্র প্রতিক্রিয়া। তবে নিষিদ্ধ ঘোষিত দলটির এ কর্মসূচিকে কেন্দ্র করে সতর্ক ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নাশকতা এবং অগ্নিসংযোগ ঠেকাতে জেলায় জেলায় সড়কের চেকপোস্ট এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশের উপস্থিতি লক্ষ্য করা গেছে। একই সময় নাশকতা প্রতিরোধে মাঠে ছিল প্রধান রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরাও। ধামরাইয়ে মোটরসাইকেল শোডাউন করেছে উপজেলা বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনগুলো। ঢাকা জেলা সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদের নেতৃত্বে এই শোডাউন অনুষ্ঠিত হয়। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঘোষিত কর্মসূচির নাশকতা এড়াতে ভোলার গুরুত্বপূর্ণ সড়কগুলোতে চেকপোস্ট বসিয়ে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে। ফ্যাসিবাদী শক্তির অগ্নিসংযোগ ও অপতৎপরতার প্রতিবাদে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। দুপুরে সড়কের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি পাচুর মোড়ে গিয়ে শেষ হয়। সিরাজগঞ্জে আওয়ামী লীগ বিরোধী মিছিল হয় জেলার জামায়াতে ইসলামীর নেতৃত্বে। আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে ফেনী জেলা তাঁতি দলও বিক্ষোভ করেছে। এছাড়া বরিশাল, রাজশাহী, চাঁদপুর, নোয়াখালী, গাজীপুর, জামালপুর, পঞ্চগড়, পাবনা, মুন্সিগঞ্জ, টাঙ্গাইল সহ দেশজুড়ে আওয়ামী লীগের অগ্নিসংযোগ, সন্ত্রাসী তৎপরতা ও উত্তেজনা সৃষ্টির উদ্দেশ্যে ঘোষিত লকডাউন প্রতিহত করেছেন স্থানীয় জনতা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এসবের মধ্যেও ফ্যাসিস্ট হাসিনার অনুগত নেতাকর্মীরা কয়েকটি জেলায় বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা চালায়। কিছু এলাকায় ককটেল নিক্ষেপ, যাত্রীবাহী বাসে আগুন, মহাসড়কে গাছ ফেলে রাখা, রাজনৈতিক কার্যালয়ে অগ্নিসংযোগ ও হামলার চেষ্টা চালায় আওয়ামী লীগ, যুবলীগ এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীরা। ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা খুলনা মহাসড়কে অবরোধ করে আওয়ামী লীগের ভাড়াটে কর্মীরা। সড়কে গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে অবরোধ তৈরি করলে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। তবে সন্ত্রাসীদের তৎপরতা প্রতিহত করার পাশাপাশি নিষিদ্ধ দলের সহিংসতা বন্ধে সারাদিন রাজপথে সক্রিয় ছিলেন জামায়াত, এনসিপি, বিএনপি সহ ছাত্র জনতা। ফলে কার্যক্রম নিষিদ্ধ দলটির এই কর্মসূচি ব্যর্থ হয়েছে এমনটাই মনে করছেন সাধারণ মানুষ। 24-এর গণঅভ্যুত্থানে ছাত্র জনতা হত্যার পরিকল্পনা ও নির্দেশদাতা হিসেবে পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গত বুধবার ফাঁসির আদেশ প্রদান করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর আগে গত 13 নভেম্বর রায় ঘোষণার তারিখ ঘোষণা করা হয়। একদিন অনলাইনে লকডাউন, শাটডাউন, বিক্ষোভের ডাক দেয় আওয়ামী লীগের পলাতক নেতারা। মুতাসির তাসরিফ, ডেস্ক রিপোর্ট, বাংলা এডিশন। শেখ হাসিনার ফাঁসির আদেশ ঘোষণার দিন 17 নভেম্বর রাজধানীর ধানমন্ডি 32 নম্বরের বাড়িটি গুড়িয়ে দিতে ভিড় জমায় ছাত্র জনতা। দুটি বুলডোজার নিয়ে এগোতে থাকা ছাত্র জনতাকে বাধা দেয় পুলিশ। এতে শুরু হয় উত্তেজনা। দিনভর দফায় দফায় পুলিশের সাথে সংঘর্ষে জড়ায় ছাত্র জনতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের সাউন্ড গ্রেনেড এবং টিয়ার শেলের আঘাতে আহত হয়েছে বেশ কয়েকজন। বিস্তারিত রিপোর্টে। ধানমন্ডি 32, এভাবেই ছাত্র জনতার উপর চড়াও হয় আইনশৃঙ্খলা বাহিনী। দফায় দফায় সংঘর্ষের রণক্ষেত্রে পরিণত হয় গোটা এলাকা। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে বারবার সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। আহত হন বেশ কজন। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে 32 নম্বর সড়কের প্রবেশমুখ ঘিরে ফেলে পুলিশ, র্যাব ও সেনাবাহিনী। এই সময় বুলডোজার রাস্তার পাশে থামিয়ে স্লোগানে মুখরিত করে তোলে বিক্ষুব্ধরা। পুলিশ অনুমতি না দিলে ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করেন তারা। 32 নম্বর ভাঙতে বাধা দেওয়ার নামে পুলিশের এমন সব কর্মকাণ্ডের কড়া সমালোচনা করেন বিক্ষুব্ধ ছাত্র জনতা। এর আগে সোমবার দুপুরে শেখ মুজিবুর রহমানের বাড়ি গুড়িয়ে দিতে বুলডোজার নিয়ে ধানমন্ডি 32-এর দিকে এগিয়ে যায় একদল শিক্ষার্থী। তাতে পুলিশ বাধা দিলে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। বেলা বাড়ার সাথে সাথে ধানমন্ডি কলাবাগান এলাকায় শত শত মানুষের ঢল নামে। ছাত্রদের সাথে যোগ দেন তারাও। কিন্তু 32 নম্বর বাড়ির দিকে এগুতে চাইলেই পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে তাদের প্রতিহত করে কয়েক দফা।
পরে পুলিশের সাথে যোগ দেয় সেনাবাহিনী। ধানমন্ডি ২৭ থেকে ৩২ নম্বর সড়কে অবস্থান করে স্লোগান দিতে থাকে বিক্ষুব্ধরা, কিন্তু সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল উপস্থিতির কারণে শেষ পর্যন্ত সামনে এগোতে পারেনি মানুষের সেই ঢল। শেখ হাসিনার ফাঁসির রায় ঘোষণার পর উত্তেজনা আরও ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীরা বারবার সামনে যাওয়ার চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। তা একটা খেলার মাঠ হিসেবে বাস্তবায়ন করার জন্য আমরা এসেছিলাম, কিন্তু পুলিশ আর সেনাবাহিনী আমাদের উপর অতর্কিত আক্রমণ করে, ছাত্র জনতার আমজনতার উপর হামলা চালায়, সাউন্ড গ্রেনেড মারে এবং লাঠিচার্জ করে। আমরা যারা জুলাইয়ের রাজপথে ছিলাম, আমাদেরকে চিরুনি অভিযান দিয়ে মানে মাথা থেকে উনকুন যেমনটা মানে চিরুনি দিয়ে আস্তে আস্তে ফেলে মেরে ফেলা হয়, আমাদেরকে প্রত্যেকে কিন্তু এরকম অভিযান দিয়ে কিন্তু আমাদেরকে মেরে ফেলা হবে। সুতরাং আমাদেরকে বিভাজন করার সুযোগ নাই, এখানে মানে ওই যে আলাদা করে থাকার সুযোগ নাই। শেখ হাসিনাকে আজকেই কবর রচনা দিতে হবে। আমরা যদি কবর রচনা দিতে না পারি তাহলে আমাদের কপালে শনির দশা আছে, এবং এই শনির দশার কয়েকটা এক্সাম্পল যদি আমি দিই, অলরেডি সকাল থেকে এই পর্যন্ত 7 থেকে 8 জন আহত হয়ে গেছে। তাহলে আহত কারা করেছে? এরা তো আমাদের, ওরা বারে বারে বলছে ওরা জুলাইয়ের পক্ষের মানে প্রশাসন। তাহলে এই জুলাই পক্ষে প্রশাসনরা কেন বারে বারে এই যে জুলাই বিপ্লবীদের উপরে ওরা টিয়ার শেল কিংবা ওরা ফায়ার করছে, এটা আমাদের কাছে প্রশ্নবিদ্ধ হয়েছে। হঠাৎ করে সাউন্ড গ্রেনেড মেরে সবাইকে বিক্ষিপ্তভাবে ছুড়ে ফেলা হলো। আমরা ওইখানে গেলাম, ওখানে লাঠিচার্জ করা হলো, সাউন্ড গ্রেনেড মারা হলো, ককটেল মারা হলো। কোন সরকার দিতে, কোন ভারত দিতে এত বড় সাহস? ওরা বাংলাদেশে থাকে, বাংলাদেশের জনগণের বিপক্ষে যায়। বাংলাদেশের জনগণ যারা ধ্বংস করছে ওদেরকে আমরা ভাঙতে গেছি, ওরা আমাদের বিপক্ষে যায়। ওরা আমাদের নিরাপত্তা দিবে, ওদেরকে বাংলাদেশে আমরা ক্ষমতায় রাখছি না, ওদের দেশের চামড়া আমরা কবে তুলে ফেলতাম। এবং অনেকে ঢোকার চেষ্টা করতেছিল, তারা তাদেরকে বের করে দিল। একটা জিনিস হলো যে কনফারেন্স দেখায় বুঝে শুনে করা, সরাসরি লাঠি চার্জ করছে। আপনারা আগে ছিলেন কিনা আমি জানি না, আপনারা হয়তো দেখবেন যে একদম কেটে মাথা কেটে গেছে, গুলি টুলি লাগা অনেকে হসপিটালে পাঠানো হয়েছে। এবং তারা যখন দূরে দাঁড়ায় থাকে ওখানে এসে আবার বলে আরও দূরে দাঁড়াইতে, মানে তারা খেলতে বাসায় পাঠিয়ে দেওয়ার পায়তারা করতেছে। তো এটা নিয়ে কথা বলতেছি, তারা কেউ কথার উত্তর দেয় না, কিছু বলে না, খালি এরকম একটা ভাব ধরে এরকম মাথা না ধরে, খুবই বিরক্তিকর। এতবার প্রশ্ন করতেছি তারা কোনো রেসপন্স করে না। তারপরে আমি এই যে রমনা থানার ডিসি না এডিসি, তার সাথে আমার কথা হচ্ছে, তো আমি তাকে বলছি যে এই যে ইউনিফর্মটা সে পরে আছে, এটা নতুন ইউনিফর্ম দিছে সরকার, হ্যাঁ, তো এই নতুন ইউনিফর্মের ভেতরে যে তারা কলঙ্ক লাগাইতেছে এটা নিয়ে আমি কথা তুললাম। তখন সে আমাকে বলতেছে কি যে আপনি দিচ্ছেন ইউনিফর্ম? আমি বলছি অবশ্যই আমি দিছি, আপনারা সবাই দিচ্ছেন, তাই না? আপনারা আমাদের টাকা দিয়ে রাষ্ট্র দিচ্ছে না তাদেরকে। এগুলা নিয়ে তাদের সাথে বাকবিতনটা জড়িত। এখানে তখন এই যে গ্রেনেড বিস্ফোরণ হচ্ছে, অনেকে আহত হচ্ছে, তারা ওইখানে দাঁড়ায় আছে, তারা ওই জায়গা থেকে আসে না। এখান থেকে তো প্রমাণ হলো যে তারা আসলে কি পাহারা দিতে আসছে। তারা ওই যে মুজিব বাবার দরগা পাহারা দিতে আসছে, যে জনগণের যে জানমালের নিরাপত্তার প্রতি তাদের কোনোই নাই। পরে আমি চিল্লাইতেছি করতেছি, ভাইয়েরা সবাই চিল্লাইতেছে, তারপরে সবাই আসলো, আসার পরে এগুলোর দিকে দৌড়াই করে কিছুই করে না। দেখা যাচ্ছে যে কারা এইখানে ঝামেলা করতেছে উস্কানি দিতেছে, তারা কোনো জ্ঞানের মাঝে নেই। দেখলাম লাঠি তুলছে আবার বাইরের জন্য। পরে আমি আবার বললাম যে কোন সাহসী করে, দেখেন আমি খুবই শান্ত মানুষ, আমি কখনো চিল্লাচিল্লি করি না কারোর সাথে। ওদের যে আচরণ আজকে দেখলাম, যে একটা হলো নিরাপত্তা দেওয়ার জন্য দাঁড়ানো, আরেকটা হলো প্রোটেকশন, মানে একটা জিনিসকে জাস্ট এরকম ফ্যাসিজমটা ওদের মাথার ভেতর ঢুকছে যে 32 নম্বরকে ওরা একদম জান প্রাণ দিয়ে রক্ষা করতেছে। ধানমন্ডি 32 ঘিরে থেমে থেমে এই উত্তেজনা চলে দিনভর, কিন্তু পুলিশ, র্যাব, সেনাবাহিনীর কঠোর অবস্থানের কারণে শেষ পর্যন্ত শেখ মুজিবের বাড়ি পর্যন্ত যেতে পারেনি ছাত্র জনতা। ডেস্ক রিপোর্ট, বাংলা এডিশন। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে 22 বছর পর ভারতকে হারিয়ে নতুন ইতিহাস গড়েছে বাংলাদেশ। গ্যালারি ভরা দর্শকদের সামনে শৃঙ্খলা, জেদ আর দারুণ ট্যাকটিক্যাল ফুটবলে জয় তুলে নিয়েছে বাংলার ছেলেরা। এই জয়ে উচ্ছ্বসিত সাবেক ফুটবলাররা বলছেন, ম্যাচটা বাংলাদেশেরই জেতার কথা, কারণ সম্প্রতি বাংলাদেশ দল ভারতের চেয়ে অনেক ভালো খেলছে। হামজা চৌধুরীর অসাধারণ ডিফেন্সিভ পারফরমেন্স নিয়েও প্রশংসার জোয়ার। জয়ের ধারা অব্যাহত রাখতে আন্তর্জাতিক ম্যাচ বাড়ানোর পরামর্শ সাবেকদের। বিস্তারিত জানব রিপোর্টে।
মঙ্গলবার এশিয়ান কাপ বাছাইয়ের রাতে জাতীয় স্টেডিয়ামে গ্যালারি ভরা দর্শকের প্রত্যাশা ছিল একটি লড়াই, কিন্তু বাংলাদেশ সেই লড়াইকে পরিণত করল ইতিহাসের পথে এক মহামূল্যবান রাতে। 2 দশকেরও বেশি সময় পর ভারতকে হারানোর সুযোগ সামনে আসতেই দলটি খেলল দারুণ শৃঙ্খলা, জেদ আর সঠিক সময়ে সঠিক কাজের নিখুঁত সমন্বয়। শুরু থেকে শেষ সময় ম্যাচের গতি বদলে দেয় সেই 11 মিনিটের গোল, আর তারপর বাংলাদেশ ধরে রাখলো লিড, ধরে রাখলো আত্মবিশ্বাস, শেষ পর্যন্ত তুলে নিল কাঙ্ক্ষিত জয়। দলের এমন জয়ে উচ্ছ্বসিত বাংলাদেশ দলের সাবেক ফুটবলাররা। সে 22 বছর পরেই কিন্তু আবার পুনরাবৃত্তি, হয়তো শুরুর 12 মিনিটে আমরা গোল করে এগিয়ে গেছি। মোরসালিনের দুর্দান্ত গোল, আমি বলবো যে গ্রেট ফিনিশিং মোরসালিন, এবং রাকিবের রান এবং বলটা দেওয়া, ওটা ফিনিশ করা একটু ডিফিকাল্ট ছিল। সো গোলকিপারের পায়ের ফাঁক দিয়ে গোলটা করেছে। সো এটা আসলে বাংলাদেশের জন্য দরকার ছিল, আর আমরা ডিজার্ভ করি। দল যদি হিসাবে চিন্তা করেন, বর্তমান ভারতীয় দল যদি আমার চোখে গত কয়েক শতাব্দীর সবচেয়ে ওয়ার্স্ট একটা দল আমার কাছে মনে হয়েছে, অত ভালো দল মনে হয়নি। আমার কাছে মনে হয় যে ইন্ডিয়া এই টিমের সাথে যদি আমরা কম্পেয়ার করি, এই টিমের আমার পারফরমেন্স বলেন এবং লাস্ট 1 বছর ধরে ইন্ডিয়ার পারফরমেন্স যদি মূল্যায়ন করেন, আমাদের টিম অনেক বেটার টিম। আমরা শুধু এই টুর্নামেন্টে যদি দেখেন, আমরা কোয়ালিফাই করি, বাংলাদেশ দল কিন্তু কোয়ালিফাই করি। আমরা হয়তো আনফর্চুনেটলি ধরেন জিততে পারিনি, ড্র করতে বাধ্য হয়েছি, এবং বেশ কিছু ম্যাচে আমাদের জয়ের কাছে গিয়েও জয় পাইনি। তো এটা হয়তো মিস্টেক, বা আমি মনে করি যে এটা আমাদের জন্য ব্যাড লাক ছিল, যে কিন্তু আমরা ভালো ফুটবল খেলেছি। জয়টা তো অবশ্যই আমাদের প্রাপ্য ছিল, একটা জয় বাংলাদেশের ফুটবলের জন্য এই জয়টা খুব জরুরি দরকার ছিল। ইন্ডিয়ার সাথে জেতা মানে একটা আলাদা ব্যাপার। সো প্রতিটা খেলোয়াড়ই তাদের 100% এফোর্ট দিছে, আর জয় যেভাবেই আসুক, জয়ই আপনার 1 গোলে জিতা যায়, 10 গোলে জিতাও যায়, 3 পয়েন্টের খেলা। আমি মনে করি যে এই জয়টা আসলে স্মরণীয় হয়ে থাকবে বাংলাদেশের জন্য, এবং এই জয়ের মাধ্যমে ফুটবলটা এগিয়ে যাবে। ভারতের বিপক্ষে এই জয়টি আত্মবিশ্বাস যোগাবে সামনের ম্যাচগুলোতে ভালো খেলার। আমরা শুধু সাবকন্টিনেন্টালে থাকতে হবে না ফুটবল নিয়ে, আমরা যদি ফিউচার ফুটবলকে ভালো জায়গায় নিতে হয়, অবশ্যই আমাদের কিছু কোয়ালিটিফুল প্লেয়ার আনতে হবে, যারা আমাদের বাংলাদেশি ভাইরা আছে, বিশ্বের অনেক জায়গায় আছে। সো ওই জিনিসগুলোকে নিয়ে কিন্তু আমাদের কাজ করছে ফুটবল ফেডারেশন এবং বর্তমান প্রেসিডেন্ট। তো আমার মনে হয় জাতীয় দলটাকে যত শক্তিশালী করবে, আমাদের র্যাঙ্কিং ভালো হবে, জয়টা মুখ্য বিষয়। পাশাপাশি ধরেন আপনার মানুষের যে এক্সপেকটেশান বাংলাদেশের ফুটবল নিয়ে, দেখুন কালকে পুরো জাতি এক হয়ে গেছে। সবার ফুটবল নিয়ে যে একটা আক্ষেপ ছিল যে আমরা জিততে পারি না, কালকে জিতার পর ইন্ডিয়ার সাথে, বিশেষ করে এই উপমহাদেশে ইন্ডিয়ার সাথে জয়টা মানে অনেক বিশাল বড়। এটা ফুটবল হোক, ক্রিকেট হোক, প্রত্যেকটা জায়গায়। সো আমাদের টার্গেট একটাই, যে আমরা সাউথ এশিয়ায় বেস্ট ফুটবল খেলবো, বেস্ট ফুটবল টিম হব, সেটা নিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ টিম। তো আমার বিশ্বাস যে আমাদের যে প্রোফাইল এবং খেলোয়াড়রা যে অবস্থায় আছে, তো আমার মনে হয় যে আমরা ওদের ভবিষ্যতে খুব ভালো একটা অবস্থায় যাব। 18 নভেম্বর এই ম্যাচে ভারতের অন্যতম বাধা ছিল হামজা চৌধুরী। টিম ব্লুদের বেশ কয়েকটি গোল বঞ্চিত করেছেন লেস্টারের এই ফুটবলার, তাই হামজার পারফরমেন্সে দারুণ খুশি সাবেকরা। হামজা যে গোলটা সেভ করেছে, অসাধারণ একটা গোল সেভ করেছে। হয়তো কালকেও আমরা হয়তো ম্যাচটা ড্র করে ফেলতাম যদি হামজা যদি ওই সেভ না করতো। সো অসাধারণ ছিল তার রিয়াকশান সেভ। আমি মনে করি যে ওই সিচুয়েশানে সে হেড করে সেভ করা, এটা আসলে সো ডিফিকাল্ট। তো হামজাই সম্ভব। শুধু সেভ না, অল ওভার মাঠে যার যখন যেই জায়গাটা প্রয়োজন সেই জায়গায় সে খেলে। আমার গত ম্যাচে যে এই ম্যাচের আগের ম্যাচটা হামজার যে গোলটা নেপালের সাথে ব্যাক বলি গোলটা, আমি মনে করি যে এই গোলটাই বাংলাদেশের ফুটবল চেঞ্জ করে দিয়েছে। জয়ের ধারা ধরে রাখতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ আয়োজন করা প্রয়োজন বলছেন সাবেক বর্তমান ফুটবলার থেকে সংশ্লিষ্ট সকলেই। এবারই আমরা ভালো করব। দেখুন, যত বেশি ম্যাচ খেলবো, আমাদের খেলোয়াড়রা কিন্তু কন্টিনিউয়াস বেটার টিমের সাথে খেলবেন, তখন আপনার পারফরমেন্সটা মূল্যায়ন করা যাবে, এবং জয়টা মুখ্য বিষয়। আর আমি শুধু ফেডারেশনকে অনুরোধ করব যে আমাদের র্যাঙ্কিং যদি বাড়াতে হয়, আমাদের প্রত্যেকটা উইন্ডোতে আমরা যদি হোম গ্রাউন্ডে খেলতে পারি, এই আমাদের জাতীয় স্টেডিয়ামে যদি বাইরের ভালো ভালো টিম এনে যদি ওদেরকে হারাতে পারি, আমাদের র্যাঙ্কিংটাও ভালো হবে। আমাদের এই সাপোর্টাররা আসবে মাঠে বেশি বেশি, এবং সাপোর্টাররা খেলোয়াড়দের উৎসাহ দিলে অবশ্যই আমরা যে কোনো দলের সাথে ফাইট করার মতো একটা টিম বাংলাদেশ টিম এখন। ডেস্ক রিপোর্ট, বাংলা এডিশন। শেষ করব এই সপ্তাহের বাংলাদেশ। যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার।
মানবতা বিরোধী অপরাধের মামলায় হাসিনা কামালের মৃত্যুদণ্ড, রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনের 5 বছরের সাজা। হাসিনার রায় ঘিরে দেশজুড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন শাটডাউন কর্মসূচি ব্যর্থ, জামায়াত এনসিপির দখলে ছিল রাজপথ। হাসিনার ফাঁসির রায় ঘোষণার দিনে আবারও উত্তপ্ত ধানমন্ডি 32, দিনভর বিক্ষিপ্ত সংঘর্ষে আহত বেশ কজন ছাত্র জনতা। ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয়ে আত্মবিশ্বাসে টইটুম্বুর বাংলাদেশ দল, আরও আন্তর্জাতিক ম্যাচ খেলার পরামর্শ সাবেক ফুটবলারদের। দর্শক, আজ এ পর্যন্তই। আগামী সপ্তাহে আবারও দেখা হবে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।